কর্নেল গুলজার, তার হত্যাকাণ্ডটা সম্পূর্ণভাবে মির্জা আজম করেছে, ভিতরে খুঁজে বের করে। আমরা বিশ্বাস করেছি যে আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, ভিতরে যারা আছে যদি বিদ্রোহী আছে তারা যতই খারাপ কাজ করুক, আর্মির দায়িত্ব কখনো না যে বিশৃঙ্খলার বিপরীতে বিশৃঙ্খল অবস্থা তৈরি করা। আমরা সেটা করি নাই, আমরা বিশ্বাস রাখলাম। দেন আমরা অপেক্ষা করলাম সারা বিকাল পর্যন্ত, কিছু হচ্ছে না, মাঝে মাঝে ফাঁকা গুলি হচ্ছে। এবং বিকালে আমাদেরকে বলা হলো যে এখান থেকে 2 মাইল বা 2 কিলোমিটার পিছনে সমস্ত আর্মির সবাইকে সরে যেতে হবে, নাহলে তারা নেগোসিয়েশন করবে না। যদি আমরা পিছনে সরে যাই, সেই নিশ্চয়তা যখন বিদ্রোহীরা পাবে, তখন তারা হয়তো অস্ত্র সম্বরণ করবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং সমস্ত বন্দীকে মুক্তি দেওয়া হবে। কোনো অফিসার মারা যান নাই। বাট বাই দেন কিন্তু আমরা জানি নিউজ মিডিয়ার মাধ্যমে 2 জন শহীদের লাশ পাওয়া গিয়েছিল বিডিআর ইউনিফর্ম সহ, এবং যেই 2 জন অফিসার জীবিত অবস্থায় বের হয়ে আসতে পারছিলেন গুলিবিদ্ধ অবস্থায়, ওনারা কিন্তু বাইনাও টিভিতে ওনারা কথা বলছেন, যেই টিভিতে কথা বলার কারণে পরবর্তীতে ওনাদেরকে অনেক অনেক সমস্যা পড়তে হয়েছিল। তো মিডিয়াতে ওনারা চলে এসছেন। তো একটা কনফিউজিং ব্যাপার যে একদিক থেকে বলা হচ্ছে না ভিতরে সবাই অক্ষত আছে থাকবে, বা যারা আহত, যারা এখনো জীবিত আছেন তাদের নিশ্চয়তা, তাদের সেফটির কারণে আমাদেরকে পিছনে চলে আসতে হবে, বিদ্রোহীরা অস্ত্র সম্বরণ করবে এবং জিনিসটা ফয়সালা পলিটিক্যাল লেভেলেই হয়ে যাচ্ছে। তো আমরা সেটা খুব কষ্ট হলো, আমরা সেখানে পিছনে সরে আসলাম। সারা রাত আমরা রাস্তার মধ্যে, আবাহনী মাঠ, এই সমস্ত জায়গায় থাকলাম এবং নাটক চলতে থাকলো একটার পর একটা, যে একটু পরেই অপারেশন অর্ডার হবে, আমরা ভিতরে যাব, কেউ জায়গা থেকে একটু নড়বা না, সবাই থাকবো, আমাদের খাওয়া নাওয়া ঘুম কিছু নাই। সেটা ইম্পর্টেন্ট না, বিকজ আমরা জানি যে কোনো সময় আমাদেরকে মুভ ইন করে অপারেশনটা করতে হবে জিম্মিদেরকে মুক্ত করবার জন্য। বাট সেটা হয় নাই। মাঝে 26 তারিখ বিকালে দুপুরের পরে একটা এইচআর আসলো, আর্মি থেকে কোঅর্ডিনেটেড সব আছে, সব ধরনের কাভারিং ফায়ার থাকবে, এপিসি আছে, ট্যাঙ্কও চলে আসছে। সম্ভবত বিকাল 3টায় ছিল এইচআর, যে সময় অ্যাসল্টটা শুরু হবে। আমরা সবাই লাইনে দাঁড়ায় গেলাম, এখনই আমরা ভিতরে ঢুকবো। এটা 26 তারিখ বিকালের কথা বলছি। একটু পরে দেখা গেল হাজার হাজার জনতার নাম করে কিছু লোক ব্যানার নিয়ে আসছে যে এই বাংলার মাটিতে আমরা আর মৃত্যু চাই না, আর রক্তপাত দেখতে চাই না। মানে আমরা যেখানে অ্যাসল্ট করবো যেই লাইনে, সেই সব লাইনের সামনে সমস্ত বেসামরিক নাগরিক। এখন আমরা কিন্তু মোটামুটি তার আগে যৌথ বাহিনীতে থাকবার এবং টাস্ক ফোর্সে কাজ করার অভ্যাসগত, আমরা কিন্তু কিছু লোক বা সৈনিকরা আইডেন্টিফাই করতে পারছে এদের মধ্যে যারা আছে বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগ, যুবলীগের লোক, যারা জনতার নাম করে, বা যুব মহিলার লীগের লোক, যারা জনতার নাম করে এই ধরনের ব্যানার বা অন্যান্য কিছু নিয়ে আমাদেরকে আর তারা অ্যাসল্ট করতে দেবে না। তারা একটা নাটক তৈরি করছে যে হিউম্যানিটেরিয়ান অ্যাপিল, যে না যা হয়েছে হয়েছে, আমরা আর কোনো আর্মিকে কোনো অ্যাটাক করতে দিব না, রেস্কিউ অপারেশন করতে দিব না, ভিতরে সেখানে অনেক ক্যাজুয়ালিটি হতে পারে, আরো রক্তপাত হতে পারে। তো আমরা 20 মিনিট সেই নাটক দেখলাম। এখন যেটাই হোক না কেন, আমাদের মধ্যে আছে জিনিসটা, কারোর মধ্যে কিন্তু আমি বলি সবার কষ্ট আছে, কিন্তু প্রতিহিংসার জিনিসটা মাথার মধ্যে নাই। সবাই চায় যে এইখান থেকে যারা ভিতরে আছে তাদেরকে উদ্ধার করা এবং এই বিদ্রোহটার অবসান করানো। তার সেই কারণে আমরা কি এখন সিভিলিয়ান বেসামরিক লোকজনের গায়ের উপর দিয়ে চলে যাব তাদেরকে গুলি করে? আমরা তখন এত খারাপ আর্মি হয়ে যায় নাই যে আমরা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাবো। আমরা 20 মিনিট সেখানে অপেক্ষা করে যখন দেখলাম যে না, আমরা আর ভিতরে রেস্কিউ অপারেশনটা করতে পারছি না, দেন উই ফেল ব্যাক এগেইন সেই প্রত্যেকের জায়গায়, সেই আবাহনী মাঠ এবং অন্যান্য জায়গায়। আর পরের দিন 27 তারিখ ভোরবেলায় আমাদেরকে বলা হলো যে ঠিক আছে, এখন আমরা ভিতরে যেতে পারবো। ইতিমধ্যে কিন্তু মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে আমরা ভিতরে গিয়ে হয়তো কোনো অফিসার বা তাদের পরিবারকে জীবিত অবস্থায় পাবো না। বিকজ আমরা কিন্তু দেখেন এমন একটা জায়গায় আছি, আমরা হয়তো নিজেদের মধ্যে কথা বলতে পারছি, বাট অ্যাকচুয়ালি ভিতরে কি হয়েছে বা ভিতরে কি হচ্ছে আমাদেরকে কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে না। whereas পলিটিক্যাল লিডারশিপ, পুলিশ, তারা কিন্তু ভিতরে যাচ্ছে আসছে,
তারা আবার আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করছে না অথবা চেপে যাচ্ছে, তখন পর্যন্ত আমাদের এই কষ্টটুকু ছিল। বাট পরে আমরা জেনেছি যে সেখানে অনেক ভয়ঙ্কর জিনিস করেছে পলিটিক্যাল লিডারশিপ, আওয়ামী লীগের পলিটিক্যাল লিডারশিপ, সেটা আমরা পরে জেনেছি। বাট তো ঠিক আছে, আমরা 27 তারিখ সকালে ঢুকলাম। তো ঢুকবার পরে সব রেজিমেন্ট একটা সিরিয়ালে, আমাদের রেজিমেন্ট প্রথমে। তো সেখানে ঢুকবার পরে ডিজির বাসভবন এলাকা, সেখান থেকে সৈনিকদের পারিবারিক বাসস্থান এবং একটা কলেজ, এই পর্যন্ত যে বাউন্ডারি সেটা বলা হলো আমার কোম্পানির দায়িত্বে, যে সেটাকে আমরা প্রথম কথা সার্চ অপারেশন, দেন হচ্ছে সেটাকে সিল করে দেওয়া এভিডেন্সের জন্য। বাট আমাদের কাছে তখন আমরা হয়তো জীবিত কাউকে পাবো বা মৃত যারা আছেন তাদের দেহাবশেষ পাবো। তো ঢুকবার পরে কি হলো, আমি ভিতরে ঢুকে ডিজির বাসভবন যেটা, সেটাতে আমি ঢুকলাম। সেখানে দেখি জেনারেল তারেক সিদ্দিকী, তাকে আমি সেই প্রথম দেখি, কিন্তু আমি পাশের একজনকে জিজ্ঞেস করলাম একে, এক অফিসার, সে বলতে স্যার চিনেন না, সে তো হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী, PM এর ডিফেন্স অ্যাডভাইজার। আমি বললাম ওকে। তো সে বিভিন্ন নানক তাকে দেখাচ্ছে কোথায় কোথায় কত গ্রেনেড পড়ে আছে সেই জিনিসগুলা। তা আমি নানকের সামনে গিয়ে বললাম যে সরি স্যার, আমি আপনাকে চিনি, বাট এটা তো আমরা এখন সিকিউর করেছি, আপনি তো এখানে হাঁটতে পারেন না। উনি বললেন ভাই আমি তো এখানে 2 দিন ধরে আসছি, কিছু হয় না। দেন দ্যাট স্ট্রাক মি, উনি 2 দিন ধরে সেখানে আসছেন, উনি ছিলেন এখানে, whereas আমাদের সেনাবাহিনীর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই ইন দ্য প্রিটেক্স যে সেটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করতে পারে। আর নানক, আজম, মির্জা আজম, তারা সেখানে 2 দিন ধরে ঘুরে বেড়াইছে। তো আমি বাই দেন জেনারেল হাকিম তিনি সেখানে আসছেন, এবং আমরা চেষ্টা করলাম তারপরে 2টা ঘন্টা এর পুরো এরিয়া, প্রত্যেক ব্যাটালিয়নকে দায়িত্ব ভাগ করে দেওয়া হলো প্রতিটা ইঞ্চি খুঁজে দেখবার জন্য যে আমরা কাউকে জীবিত অবস্থায় রেস্কিউ করতে পারি কিনা। এটা 1 নাম্বার। 2 নাম্বার টাস্ক যেটা হচ্ছে, যদি কোনো পলাতক বিদ্রোহী সেখানে থাকে তাদেরকে ক্যাপচার করা, অ্যারেস্ট করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইদার সোপর্দ করা, বা তাদের যদি আসতে দেরি হয় 12 ঘন্টা পর্যন্ত ডিটেনশনে রাখা। 3 নাম্বার যেটা হচ্ছে যে এই যে সমস্ত এলাকা, সেখানকার সমস্ত আলামত গুলোকে সিকিউর করা। তো এই 3টা টাস্কের মধ্যে আমরা সেগুলো করছি, বাট কোথাও কাউকে খুঁজে পাচ্ছি না। দেন সেনাবাহিনী প্রধান উনি আসলেন অ্যারাউন্ড 11:30 দিকে উনি আসলেন, সাথে ওনার বিভিন্ন বড় একটা বহর, ক্যামেরা, সবকিছু আছে সেখানে। তো উনি আসবার পরে সবকিছু দেখছেন, ডিজির বাসা, আহা এই অবস্থা হলো, এই অবস্থা হলো। আমি তো সেখানে রক্ত এইভাবে জমা আছে, আমি কিন্তু উপর পর্যন্ত যাই, কাউকে যাইতে দেই নাই, বিকজ জানি সেগুলো এভিডেন্স, তখন পর্যন্ত যাইতে দেই নাই। তো উনি জেনারেল হাকিমকে বলছেন, হাকিম শুনলাম আরো 2টা বডি পাওয়া গেছে। দেন আমার কাছে প্রচন্ড লাগলো, আমি সেনা প্রধানকে বললাম যে স্যার 2টা বডি না স্যার, 2জন শহীদের নিহত লাশ পাওয়া গেছে স্যার। উনি বলে হ্যাঁ 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 2জন শহীদের নাকি পাওয়া গেছে। দেন উনি এইভাবে কথা বলে যাচ্ছেন এবং প্রতিরক্ষা উপদেষ্টার সাথে বিভিন্ন জিনিস আলাপ করছেন, সেখানে পলিটিক্যাল লোকজন আসছে যাচ্ছে। সেটা একটু হয়ে যাওয়ার পরে আমি সেনাপ্রধানকে বললাম, স্যার আপনি কি উপরের দিকে যেতে চান, তাহলে আমরা এভিডেন্স নষ্ট না করে সেখানে যাই। উনি বললেন চলো। তো জেনারেল হাকিম, বাকি সবাই নিচে থাকলো, সেনাপ্রধান, আমি উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আমি কোনো কিছু দেখা নাই, বললাম যে স্যার আপনি ফিল করতে পারেন নাই, আপনি আজকে সেনাপ্রধান, আপনি ফিল করতে পারেন না অ্যাকচুয়ালি আমাদের অফিসারদের মধ্যে কতটুকু কষ্ট। আমরা শুধুমাত্র ভদ্র বলে, এবং যেটা ভুল, আমাদের মনে হয় ভদ্র থাকা উচিত না, ভদ্র বলে এতক্ষণ পর্যন্ত আমরা 48টা ঘন্টা সবকিছু সহ্য করে আছি। আপনার কি একবারও মনে হয় না স্যার যে জিনিসটা অন্যায় হয়েছে, আপনাকে নিয়ে প্লে করছে পলিটিক্যাল লোকজন, আপনি যাদেরকে পাওয়ারে আনছেন তাদেরকে? আমার স্বাভাবিক অবস্থা এই কথাগুলো বলবার মতন হতে সাহসও থাকবার কথা না, বাট তখন আমাদের সবার মধ্যে মাথায় আগুন জ্বলছে। বললাম যে স্যার আপনার কি এখনো সাহস নাই যে আপনি অফিসারদের সামনে হবেন, তাদের সাথে কথা বলবেন? উনি প্রচন্ড রকমের বিব্রত বোধ করছেন, কারণ সম্ভবত ওনার জীবনে কেউ ওনাকে সেটা বলে নাই। তো তখন হাকিম স্যার জিনিসটা যে স্যার ঠিক আছে, ও একটু বলে না ঠিক আছে, তো কি করতে বলো তুমি সুমন? বললাম যে স্যার আপনি অফিসারদের সাথে কথা বলেন সাহস করে, তাহলে অন্তত যে জিনিসটা হবে, আমরা যেইভাবে বিক্ষুব্ধ হয়ে আছি, আমরা আর বড় কোনো অঘটন হয়তো ঘটাবো না, বা নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি হবে না।
তো যদি আপনি আর্মির রেশন খেয়ে থাকেন, এই আর্মিকে বাঁচানোর জন্য, তার কালচারটাকে বাঁচানোর জন্য ইউ মাস্ট টক টু দ্য অফিসার্স। পারলে সৈনিকদেরও নিবেন, কথা বলেন। তো তারপরে 2-3 মিনিট ভিতরে উনি দেখলেন, চলে আসলেন, বাট উনি তখন লাল হয়ে গেছেন, ঘামছেন প্রচন্ড। আমি তখন সব অফিসারের মনে একটা, যে চলে যাক, আমাদের র্যাঙ্ক বা অন্যান্য কিছু ইম্পর্টেন্ট না, চাকরি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কেন এই হত্যাকাণ্ডের বিচার করতে পারলাম না। বিকজ বাইরে আমরা ক্লিয়ার যে সমস্ত অফিসারকে হত্যা করা হয়েছে, আমরা ডেড বডি পাচ্ছি না, কোনো না কোনো ভাবে সেটা লুকানো আছে। তো এইভাবে তখন কিছু হয় নাই। আমরা রাতের মধ্যে সবকিছু সিকিউর করে বিভিন্ন পয়েন্টে গার্ড বসে আমরা থাকলাম, এবং পরের দিন সকালবেলায় আমরা বিভিন্ন হাসপাতাল, ওইখানে সদর হাসপাতাল আছে, সেই সব জায়গায় কিছু বিডিআর সৈনিককে পাইলাম যারা সেখানে আহত হিসেবে আছে বা অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছে, প্রায় ধরেন 150-র মতো। এবং আমরা সেখানে ওটাকে আমরা বলি ফক্সহোল, আপনি যে কোনো রুমের উপরে ছোট একটু জায়গা থাকে, সেই সমস্ত জায়গা থেকে আমরা 17টা মেশিন গান এবং প্রায় 25,000-এর মতো গুলি পাইলাম। হয়তো সেটা কেউ ভয় রেখে দিছে, অথবা লুকায় রাখছে, অথবা হাসপাতালে যারা আছে তাদের মধ্যে কেউ। সুতরাং আমরা সাথে সাথে হসপিটালে যারা ছিল সেই প্রত্যেককে আমরা আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করলাম। 2-3টা জিনিস, একটা হচ্ছে কিভাবে এবং কেমন করে ঘটনা হয়েছে, তোমরা কি জানো যে ওনারা কোথাও বন্দী আছেন কিনা, অথবা ওনাদেরকে যদি হত্যা করা হয়ে থাকে এই শহীদদের লাশ কোথায় থাকতে পারে। তো কেউ কিছু বলতে পারছে না। তো সেই অবস্থায় এই 150-এর মতন লোককে জিজ্ঞাসাবাদের, প্রত্যেকে যেহেতু আলাদা আলাদা ভাবে করছে বিভিন্ন অফিসার নিয়ে, তো আমরা 4 জনের বক্তব্য, তাদের মধ্যে থেকে তাদের ডিএডি বলে একজন এবং বাকি বিভিন্ন স্তরের সৈনিক, তাদের বক্তব্যে আমরা একটা কোলাবোরেট করার মতন জিনিস পেলাম। হ্যাঁ, একজনের সাথে আরেকজনের বক্তব্য ফিট ইন করে যাচ্ছে, তার মানে এদের কথাগুলো আমরা নিতে পারি যে তারা সত্যি কথা বলছে। সেখান থেকে যে ইনফরমেশন গুলো পাইলাম সেগুলো ডক্টর কনক সারওয়ার, আমি বলি আপনার কাছে সেগুলো ভয়ঙ্কর লাগবে। সেগুলো হচ্ছে কারা কারা এর মধ্যে জড়িত, প্ল্যানিং থেকে শুরু করে হত্যাকাণ্ডের সময়, এবং আমরা যখন বাইরে বসে অপেক্ষা করছি সরকারের উপর ভরসা করে আওয়ামী লীগ সরকার সেটা সমাধান করে দিবে, তখন পর্যন্ত রাজনৈতিক লোকজন, ছাত্রলীগের লোকজন, তারা কিভাবে ভিতরে ঢুকে যেই সমস্ত অফিসার তখনও জীবিত ছিলেন, রাত পর্যন্ত কোথাও না কোথাও লুকায় থেকে জীবিত ছিলেন, তাদেরকে কিভাবে তারা খুঁজে খুঁজে মারছে, সেগুলার একটা ধারণা আমরা পাই, যেটাকে আমি আবারও বলি করবেট করা, বা যেটাকে আমরা বলি যে একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যকে মিল আমরা খুঁজে পাইছি। অর্থাৎ ছাত্রলীগ যুবলীগের ছেলেরা হত্যাকাণ্ডে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। হ্যাঁ, এখানে যেই ধারণাটা আমরা পাই এবং আমাদের বিশ্বাস ছিল, রাফলি 13,000-এর মতন বিডিআর সদস্য সেখানে ছিল সেই বিডিআর ডে প্যারেড সেই উপলক্ষে। তার মধ্যে থেকে সব মিলাই হয়তো বড় জোর 400 প্রত্যক্ষভাবে সেই মিউটিনি, বিদ্রোহ, গোলাগুলি, হত্যাকাণ্ড তাতে জয়েন করছে। বাকিরা কিন্তু বাধ্য হয়ে অথবা ভয় পেয়ে জয়েন করছে, এবং তাদের মধ্যে থেকেও বেশিরভাগ কিন্তু আপনার সন্ধ্যার মধ্যে সুযোগ পেয়ে তারা অস্ত্র তাদের বিছানার বা অন্যান্য কাছে রেখে তারা দেয়াল টপকে পালায় গেছে, যারা ভয় জয়েন করছিল প্রথম রাতে। আর আসল যারা হত্যাকাণ্ডের হত্যা, তারা কিন্তু পরের দিন পালাচ্ছে। তো তার মানে এরা, যদি আমি ধরি 400, তার সাথে যোগ করেন আপনি ভারতের ব্ল্যাক ক্যাটের একটা স্কোয়াড, কিলিং স্কোয়াড, যারা জয়েন করেছে, এই জিনিসগুলা আমার বক্তব্য না। যাদেরকে জেলে এখন আটকায় রাখা হয়েছে বিডিআর সদস্য, তাদেরকে সঠিকভাবে তাদের সাথে যদি কেউ কথা বলে, তাদেরকে বলা হয় তোমরা সত্যিটা বলো এখন, তারা তখন হয়তো সত্যি বলছিল, সেটা আসে নাই মিডিয়াতে বা সেটা কাগজে কলমে আসে নাই, তাদের সাক্ষীতে আসে নাই। এখন যদি বলা হয় আপনারা সেই একই জিনিস শুনতে পাবেন। তো 2 স্কোয়াড হচ্ছে ব্ল্যাক ক্যাট। ছাত্রলীগ যুবলীগের সেটা হচ্ছে, মনে রাখবেন যুবলীগের তখন মানে অবিসংবাদিত নেতা হচ্ছে মির্জা আজম, নানকও ছিল, বাট প্ল্যানিং এর পার্ট থেকে শুরু করে তাপসের হাতে ছিল। তাপস প্রথম থেকে এদের সাথে কথা বলছিল,
শেখ ফজলুল তাপস, এবং পতিত প্রধানমন্ত্রী তৎকালীন নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিনিসটা অবহিত করা সেই চ্যানেলে ছিল। নানকের কাজ ছিল নানক তাদেরকে বলছিল, 3টা মিটিং এসে জয়েন করছিল তাদের সাথে, যে ঠিক আছে তোমরা করো, আমরা বাইরে থেকে লোক অ্যারেঞ্জ করব। বাইরে মানে সেটা দেশের ভিতরের বাইরে হতে পারে অথবা ইন্ডিয়া থেকে, সেই জিনিসটার লিঙ্ক ছিল নানক। আর মির্জা আজমের কাজ ছিল যুবলীগদের লোকজনকে নিয়ে ভিতরে আসা সিক্রেটলি, সেখানে তাদের ইউনিফর্ম চেঞ্জ করে, যে বিডিআর এর ইউনিফর্ম পরায়, এই সার্চ অপারেশন করা। তার মধ্যে যেমন কর্নেল গুলজার, তার হত্যাকাণ্ডটা সম্পূর্ণভাবে মির্জা আজম করেছে ভিতরে খুঁজে বের করে, যেটার বর্ণনা আমরা ওই 4 জনের যে বক্তব্য সেখান থেকে কোরাবট করতে পারি। তো আমরা যখন এই জিনিসগুলো শুনলাম যে কতগুলা মিটিং হয়েছে তার আগে, তার মধ্যে এই 4 জনের মধ্যে সবাই যে প্রত্যক্ষভাবে মিটিংয়ে ছিল তা না, তা 2 জন শুনেছে, বাকি 2 জন সেই মিটিং গুলাতে ছিল। কিভাবে ভিতরে হত্যাকাণ্ডগুলা হয়, সংগঠিত হয়, সেখানে পলিটিক্যাল এর বাদেও লিঙ্কেজটা কি, কারা কারা ভিতরে আসছে। এবং সাহারা খাতুন যে ভিতরে গেছিলেন, অনেকে বলে উনি প্রচন্ড সাহস নিয়ে গেছিলেন। দ্যাট ওয়াজ জাস্ট ডিসকাস করার দরকার ছিল যে তোমাদের পালানোর পথটা আমরা কিভাবে করে দিব, আর কিছু না। তো সেই জিনিসগুলো আমরা তাদের কাছ থেকে শুনি, একটা ধারণা। বাট কেউ তখন বলতে পারে না তাদের মধ্যে থেকে যে কোথায়, যদি অফিসাররা নিহত হয়ে থাকেন তাদের লাশগুলা কোথায় আছে, কেউ বলতে পারে না। তো আমরা পরবর্তীতে লাশগুলার সন্ধান পাই, শহীদদের দেহগুলাকে। আপনারা কনক ভাই, আপনিও সেখানে মিডিয়া নিউজ কভার করেছে, আপনি জানেন যে কত নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং কিভাবে লাশগুলাকে কত অপমানিত ভাবে তাদেরকে দাফন করা হয়েছে। আমাদের পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বলেন যে আমি তো বুঝি স্বজন হারানোর বেদনা বর্ণনা কিছু, উনি কিছু বোঝেন না। ওনার একমাত্র, আপনি যদি ওনার 1991 সালে নির্বাচনের আগের স্পিচটা শুনেন, সেখানে কিন্তু বাংলাদেশের লোকজন পরিষ্কারভাবে বুঝতে পারছে যে উনি পাওয়ারে আসতে চান শুধুমাত্র তার বাবা মার হত্যাকাণ্ডের বিচার করা না, প্রতিশোধ নেওয়ার জন্য, সেটাই তার উদ্দেশ্য। তো এখন এবং পার্থক্য আছে, যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা কিন্তু 30,000 মুক্তিযোদ্ধাকে মেরে যারা জাসদ ছিল তাদেরকে মারবার দায়ে তারা শহীদ হন নাই, তারা নিরপরাধ অফিসারদেরকে সেখানে মারা হয়েছে। বিকজ পতিত শেখ হাসিনা সে চেয়েছে আর্মির উপরে তার রাগটা ঢালবার জন্য, আর্মিকে সাইজ করার জন্য এদেরকে মারতে হবে। তো আমাদের এইখানে আমরা যখন শহীদদের লাশগুলা পাইলাম, তখন আমাদের সবার বুক ফেটে গেল। মানে আমরা অনেকে নিজেদেরকে ধরে রাখতে পারি নাই। দেন আসলো মিডিয়ার পার্টটা আসলো, সেখানে যে ব্যবস্থা হচ্ছে, আমাদেরকে পরিষ্কারভাবে বলা হলো যে তোমরা মিডিয়া এখানে অ্যালাউড না, তোমরা মিডিয়ার সাথে কথা বলবা না। বাট দ্বিতীয় দিন থেকে আমার কাছে মনে হয়েছে যে না, মিডিয়া জিনিসটা জানা উচিত। তো আমি সিএনএন, বিবিসি, বাংলাদেশি যেই মিডিয়া ছিল তাদেরকে এবং ভারতীয় কিছু মিডিয়া যারা আসছে সবাইকে আমি যতটুকু সম্ভব বলবো, ঘটনাটা বলবার চেষ্টা করেছি। বিকজ সবারই ফোকাস ছিল যে প্রথমে আসবে দরবার হল এবং ডিজির বাসভবন, সেখানে যে নৃশংস ঘটনাগুলো সেগুলো তারা দেখবে, অফিসার্স মেসে যাবে। তা আমি চেষ্টা করেছি যতটুকু কাভার করে, এবং আমাদের কাছে তখন পর্যন্ত যে তথ্য ছিল সেগুলা খুব কনডেন্সড ভাবে বলবার জন্য। বাট দেখা গেল 2 দিনের মাথায় আমাকে বলা হলো যে তুমি কেন মিডিয়ার সাথে কথা বলতেছো এই জিনিসগুলা, তুমি কি জানো যে ডিজির পরিবারকে কিভাবে হত্যা করা হয়েছে? আমি বললাম যে না স্যার, আমার সামনে এটা হয় নাই, বাট যাদের সামনে হয়েছে তারা আমাদের সাথে কথা বলেছে এবং আমার কাছে প্রমাণ আছে স্যার। তখন আমরা সেগুলাকে রেকর্ড করে রাখছিলাম আমাদের মোবাইলে। আনফরচুনেটলি সেই পার্টে পরে আসছি, সেই এভিডেন্স গুলো আমরা যার কাছে জমা দিই, উনি আর্মির একজন জেনারেল, উনি সেগুলো আমাদের কাছে আর অ্যাক্সেস দেন নাই।